শুরু করছি রহস্য গল্প ডাক্তার সাদেক ও কবরস্থান রহস্য। রোজ বিকেলেই হাঁটাহাঁটির জন্য বুদ্ধিজীবী শহীদ মিনারে ঢোকেন ডাক্তার সাদেক। শহীদ মিনার পার করে কবরস্থান, তারপর হাঁটতে হাঁটতে বেড়িবাঁধ পর্যন্ত যান, তারপর মেইন রোড দিয়ে বাসায় আসেন। কবরস্থানের পাশেই কিছু চায়ের টং, সেখানে এক চায়ের টঙে প্রায় চা খান ডাক্তার সাদেক। টঙের মালিককে এলাকার সবাই শোভা আপা বলে ডাকে। কবরস্থানের পাশে সরকারি জমির ওপর টিনের ঘর তোলা আছে, সেখানে শোভা আপা তার ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন। শোভা আপার স্বামী লিভার ফেইলুরে মারা গেছেন বছর 5 আগে। সেই ঘরের সামনেই ছোট্ট একটু জায়গা নিয়ে একটা টং তৈরি করা। এলাকার বেশিরভাগ মানুষ এ টঙেই চা খায়। রাতেও সবচেয়ে বেশি সময় শোভা আপার টঙই খোলা থাকে। অনেকদিন ধরে যাওয়ায় টঙের সবার সাথেই ডাক্তার সাদেকের ভালো সম্পর্ক। এলাকার কারো কোনো অসুখ হলে ডাক্তার সাদেককে বলে, তিনি ঔষধ লিখে দেন, সাধ্যের মধ্যে থাকলে ঔষধ কিনেও দেন। আজ হাঁটতে হাঁটতে চায়ের দোকানের কাছে গিয়ে দেখলেন অনেক ভিড়। কাছে যাওয়ার পর দেখতে পেলেন চায়ের টঙে সবাই একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। যাকে ঘিরে আছে সে শোভা আপার ছেলে রানা, বয়স 17-18। টঙের চৌকাঠে মাথা লাগিয়ে বসে হাঁপাচ্ছে, চোখ হলুদ, পায়ে ব্যান্ডেজ করা। ডাক্তার সাদেক জিজ্ঞেস করল, কি হয়েছে রানা, অ্যাক্সিডেন্ট নাকি? রানা কোনো উত্তর দিল না। এলাকার এক মুরব্বী বলল, আমনারেই স্মরণ করতেছিলাম মনে মনে। অ্যাক্সিডেন্ট না, কাইলকা জিনে আসর দিছে পায়ে, রাইতের বেলা কবরের কাছে গেছিল তো। ডাক্তার সাদেক কোনো কথা না বলে রানার দিকে তাকিয়ে থাকলেন। তিনি দেখলেন রানার কপালও খানিকটা ফোলা। তিনি আবার জিজ্ঞেস করলেন, রানা, কপালে ব্যথা পেলে কিভাবে? কপালেও কি জিন ঘুষি মেরেছে? রানা তাও কোনো উত্তর দিল না। ততক্ষণে শোভা আপা চিনি ছাড়া কড়া লিকারের দুধ চা এগিয়ে দিলেন ডাক্তার সাদেককে এবং লোকজনের ভিড় কমিয়ে ডাক্তার সাদেককে বসার জায়গা করে দিলেন। শোভা আপা বললেন, ভাই, একদম ঠিক হয়েছে। ওর বাপে ময়রা আমারে পথে বসাইছে, এখন অয় মরলে আমার মুক্তি হয়। রাস্তার যত অখাটে বখাটে পোলাপাইনের লগে ঘুরে, রাইত বিরাইতে বাসায় ফিরে, রাতের বেলা কবরের চিপায় চাপায় বৈশা তাস খেলে, সিগারেট গাঞ্জা খায়। কালকা রাইতে অয়ার ওর বন্ধু ফিরোজ গেছে কবরের চিপায়। শীতকাল, কুয়াশা আর আন্দার, এর মধ্যে হঠাৎ কইরা শোনে কি কেডা জানি ছুরা পড়তাছে। এইটা হই না ওরা আবার আওয়াজের দিকে আগাইছে, কি হইতাছে দেখার লেগা। হঠাৎ করে ফিরোজ দেহে মানুষের মতন একটা কিছু, শরীরের উপরের অর্ধেক আছে, নিচের অর্ধেক নাই। ফিরোজ তো দেখেই আইতুল কুরসি পড়তে পড়তে দৌড়। হয়তো আইতুল কুরসিও পারে না, ভয়ে জইমা গেছে। জিনে কি আর খাড়ায় থাকবো? জিনে দিছে আচর, কোন রকম দৌড়াইয়া মাথা পর্যন্ত আসছে। ভোরবেলা সিকিউরিটি গার্ডেরা বাসায় দিয়া গেছে। কতবার মক্তবে পাঠাইছি, আয়তুল কুরসিটা পারে না ঠিক মতো। জুম্মার নামাজ বাদে কোনো নামাজও পড়ে না, মরেও না বিলায়ের বাচ্চা। বাপ মরছে, তুইও মর, মর। রানা তাও কোনো কথা বলল না। শোভা আপার কথা শুনে শুধু তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ডাক্তার সাদেক বললেন, একটা টিটি ইঞ্জেকশন দিতে হবে, আমি ফার্মেসিতে বলে দিব। রানা, তুমি বিশ্রাম নাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবা।
আর রাতে বাহিরে থাকবে না। তোমার মা আর বোন দুজনই তো একা থাকে। শোভাপা বললেন, আমারও সমস্যা আছে ভাই, রাত 2টা পর্যন্ত দোকান খোলা রাখি। আইসকার থেকে 11টা বাজেই বন্ধ। বেশি লোভ করা ভালো না, লোভী মানুষরে জিনেরা বেশি পেরেশানি করে। ডাক্তার সাদেক বললেন, ফিরোজ কোথায়? আমি একটু ওর সাথে দেখা করতে চাই। কাল রাতের পর থেকে ফিরোজ আর ঘর থেকে বের হয়নি। শুধুমাত্র ডাক্তার সাদেক ডাকায় ফিরোজের বাবা মা তাকে বের হতে দিয়েছে। ফিরোজের হাতে তসবি, মাথায় টুপি। ফিরোজ জিকির করছে। ডাক্তার সাদেক ফিরোজকে কাল রাতের ঘটনার জায়গায় নিয়ে যেতে চাইলেন। প্রথমে ফিরোজ একটু কাচুমাচু করলেও অবশেষে দিনের আলো থাকায় রাজি হলো। ডাক্তার সাদেক ও ফিরোজ সেই জায়গায় গেলেন। তাদের পেছন পেছন আরও কিছু উৎসুক জনতাও এসেছে। ডাক্তার সাদেক দেখলেন বেশিরভাগ পুরনো কবর, ঝরা পাতা, ঝালমুড়ির ঠোঙ্গা, সিগারেট, বিড়ির ফিল্টার পড়ে আছে চারদিকে। শীতকালে মাটি একদম শুকনো, শক্ত হয়ে আছে। শুধু একটি কবরের মাটি একটু নরম, এর ওপরে ঝরা পাতা বা সিগারেটের ফিল্টারও নেই। ডাক্তার সাদেক জিজ্ঞেস করলেন, ফিরোজ, তোমরা অত রাতে এখানে কেন এসেছিলে? ফিরোজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, কোনো উত্তর দিল না। ডাক্তার সাদেক বললেন, আচ্ছা, তোমরা তো মনে হয় প্রায়ই আসো, আগে কখনো সূরা পড়তে শুনেছ? ফিরোজ না সূচক মাথা নাড়াল। ডাক্তার সাদেক আরও বললেন, আচ্ছা, অর্ধেক শরীরের জিনটা কোথায় রেখেছিলে? ফিরোজ না তাকিয়ে আঙ্গুল দিয়ে সেই পরিষ্কার কবরের দিকে দেখালো। উৎসুক জনতার একজন জানালো, এটা নতুন কবর, 4-5 দিন আগেই কবর দেওয়া হয়েছে। ডাক্তার সাদেক সেই কবরের একটা ছবি তুললেন। এর মধ্যে মাগরিবের আজান শুরু হলো। আজান শোনা মাত্রই ফিরোজ এক দৌড়ে ঘরের দিকে চলে গেল। উৎসুক জনতাও ফিরোজের পেছনে পেছনে দৌড় দিল। কবরের সামনে ডাক্তার সাদেক একা দাঁড়িয়ে থাকলেন। মাগরিবের কমলা আলোতে ডাক্তার সাদেক লক্ষ্য করলেন নতুন কবরের পাশেরগুলো মাগরিবের কমলা আলোতে ডাক্তার সাদেক লক্ষ্য করলেন নতুন কবরের পাশের মাটিগুলো একটু বেশিই নরম। পাশে কিছু পানের পিক পড়ে আছে, দেখে মনে হচ্ছে আজকালকের মধ্যেই কেউ ফেলেছে। তিনি কবরের পাশের মাটিতে হাত দিলেন। হাত দিয়ে কিছু দূর খুঁড়তেই তিনি অবাক হয়ে গেলেন। নিচে মাটি নেই, একটি কাঠের মাচা। রাজমিস্ত্রির কাজের সময় যে মাচাগুলো ব্যবহার করা হয় সেরকম একটি ছোট্ট মাচা। ডাক্তার সাদেকের ভ্রু কুঁচকে গেল। রহস্যের গন্ধ নাকে ঢুকলে ডাক্তার সাদেকের ভ্রু কুঁচকে যায়। ডাক্তার সাদেক কবরের সাইনবোর্ডটি দেখলেন। নাম শামীম ভূঁইয়া, জন্ম 1970 সাল 4 মার্চ, মৃত্যু 2024 সাল 30 ডিসেম্বর। পিতা মরহুম আলতাফ ভূঁইয়া, মা মরহুম রাবেয়া খাতুন। ডাক্তার সাদেক আবার শোভা আপার টঙে গেলেন। রানাকে বললেন, চলো, তোমাকে আমি ভালো মতো ড্রেসিং করিয়ে দিচ্ছি। ব্যান্ডেজ খোলার পর ডাক্তার সাদেক মোবাইলে জুম করে দেখলেন জখমটি একদম সমান। সাধারণত নখের আঁচড় একটু আঁকাবাঁকা হয়, এখানে কোনো আঁকাবাঁকা নেই। আর আঁচড়টা খুব হালকা, গভীর না, যেন ধারালো কিছু পায়ের ওপর পড়েছিল। টঙে ডাক্তার সাদেক মোশাররফকে দেখতে পেলেন। মোশাররফই এই কবরস্থানের বেশিরভাগ কবর খুঁড়ে, এটা তার পেশা। মোশাররফের কাছ থেকে জানা গেল লোকটির ঠিকানা ছিল বাগবাড়ি তেলের মিলের ওইখানে। ডাক্তার সাদেক কবরস্থান থেকে গেলেন থানায়। থানার এসআইয়ের সাথে ডাক্তার সাদেকের আগেই পরিচয় আছে। সেখানে কিছু সময় থেকে
তিনি রওনা দিলেন বাগবাড়ির দিকে। বাগবাড়ি অতি পুরনো এলাকা। ঢাকায়া লোকই বেশি এই এলাকাতে। পুরনো এলাকার একটা সুবিধা হলো সবাই সবাইকে চিনে। নতুন যেসব আবাসিক এলাকা, সেখানে কেউই কাউকে চিনে না। বাসার সামনে গিয়ে দেখা গেল পুরনো দোতলা এক বাড়ি। আগে হয়তো অবস্থা ভালো ছিল, এখন দরজা জানলা মেরামত করার মতো অবস্থাও নেই। বাড়ির বারান্দায় কিছু কবুতরের ঘর, অনেকগুলো খাঁচা, কিন্তু কবুতর তেমন নেই। মেইন গেট খোলা। ডাক্তার সাদেক ভেতরে ঢুকলেন। কয়েকবার কলিং বেল চেপে বুঝতে পারলেন কলিং বেল নষ্ট। কিছুক্ষণ কেচি গেটের তালা দিয়ে গেটে বাড়ি দেওয়ার পর একজন মাঝারি সাইজের বুড়ো লোক বাহিরে থেকে ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, কার কাছে আইছেন? অন্ধকারে চেহারা তেমন দেখা যাচ্ছে না, তবে জর্দার গন্ধ নাকে বাড়ি খাচ্ছে। ডাক্তার সাদেক বললেন, জি, শামীম ভূঁইয়ার কাছে। লোকটি বলল, কেলা? ডাক্তার সাদেক বললেন, জি, নিয়ন ব্যাংকে উনার একটা অ্যাকাউন্ট খোলা ছিল, কোনো টাকা নেই, গত 2 বছর মেনটেন্যান্সের খরচটা পর্যন্ত দেননি। অ্যাকাউন্টটা কি ক্লোজ করে দিব নাকি তা জানতে এসেছিলাম। লোকটি একটু ভাবতে ভাবতে বলল, নিয়ন ব্যাংক? এমন তো কখনো শুনি নাইক্কা। যাওগা, গেট খুইলা দিতেছি। দোতলায় কলিং বেল দিয়া হেরমায়ার লগে কথা কন। আপনি যারে বিচরাইতেছেন হ্যাঁ গত সোমবার মারা গেছে। এই কথা বলে লোকটি গেট খুলে দিল। ডাক্তার সাদেক শব্দ করে ইন্নালিল্লাহ বললেন। কলিং বেল দেওয়ার পর একজন ভদ্র মহিলা দরজা খুলল। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে রাখা। তিনি ডাক্তার সাদেককে দেখে আপা হাঁক দিয়ে ভিতরে চলে গেলেন। আপা আসলেন। বয়স 30-এর বেশি হবে না। কোলে একটি বাচ্চা, যার মুখে ফিডার। মেয়েটি বলল, কার কাছে এসেছেন? ডাক্তার সাদেক ব্যাংকের গল্প আবার আওড়ালেন। দেখুন, বাবা মরার আগে বেশ কিছু টাকা ধার রেখে গেছে। আপনি মনে হয় একমাত্র যিনি এসে কোনো টাকা চাইলেন না। আপনি প্লিজ ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিন। আর সরি, বাসায় ছোট বাচ্চা আছে তো, ঘর অগোছালো, তাই আপনাকে ভেতরে ঢুকাতে পারছি না। ডাক্তার সাদেক উত্তর দিলেন, না না, সমস্যা নেই, শুধু কিভাবে মারা গেল তা যদি বলতেন। সরি, মানে অ্যাকাউন্ট ক্লোজ করতে এই ডিটেলসটা লাগে তো, বাকিটুকু আমি নিজে পূরণ করে নিব। মরহুমের মেয়ে বললেন, হার্ট অ্যাটাক। বাবা আসলে ছোটবেলা থেকে আড্ডা দিতেন বেশি। নিয়ম মাফিক চলাফেরা তিনি কখনোই করেননি। ইট বালু পাথরের ব্যবসা ছিল, তাও বিক্রি করে গত 2-3 বছর আরেকজনের ব্যবসা দেখভাল করতেন। প্রায় সিলেটে যেতেন পাথর আনতে। এবার সিলেট থেকে বাসায় ফিরে বললেন উনার খুব খারাপ লাগছে। এর কয়েক ঘন্টা পরেই বাবা মারা যান। কথা বলতে বলতে মেয়েটির কণ্ঠ নরম হয়ে ওঠে। ডাক্তার সাদেক বিদায় নিয়ে বিল্ডিং থেকে বের হন। বের হয়ে তিনি ওই দারোয়ানকে খুঁজতে থাকেন। তিনি দেখলেন বাসার উল্টো পাশে এক টিভি ঠিক করার দোকানে দাঁড়িয়ে এক লোক তার দিকে তাকিয়ে পান চিবোচ্ছে। মাঝারি সাইজের, পায়ে মাটি লেগে আছে। ডাক্তার সাদেক এগিয়ে গেলেন। আপনি কয় বছর ধরে এই বাসায়? লোকটি টিভির দিকে তাকিয়ে উত্তর দিল, এর সাদার আমলের পর থেকে। কেলা, কিছু হয়েছে? ডাক্তার সাদেক জানতে চাইলেন, আচ্ছা স্যার কি নেশাপানি করতেন নাকি? লোকটি এবার অত্যন্ত ক্ষোভ নিয়ে ডাক্তার সাদেকের দিকে তাকালেন। সবকিছু যায় না আবার জিগান কেলা?
মাইনসেও পারে, মরণের পরও খোঁচাইতাছেন। যান, আপনার লগে কথা কওনের রুচি হইতাছে না আমার। ডাক্তার সাদেক বাসায় গেলেন। রাতের খাবার শেষ করে কিছু বই নাড়াচাড়া করলেন, পুরনো কিছু পেপার পড়লেন, আর রাতের 11টার দিকে কেটস পরে চাদর পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়েই প্রথমে থানায় একটি কল করলেন। কবরস্থানের বড় গেট বন্ধ, পকেট গেট খোলা। শোভা আপার টং এখনো বন্ধ হয়নি, চায়ের কেতলি এখনো চুলায়। ডাক্তার সাদেককে দেখে শোভা আপা অবাক হয়ে গেলেন। বললেন, সাদেক ভাই, আপনি এই রাইতের বেলা কি মনে কইরা? ডাক্তার সাদেক বললেন, শোভা আপা, চা খাওয়ান এক কাপ। শোভা আপা চা বানাতে বানাতে বললেন, এখনই বন্ধ করতাম, ভালো সময় আইছেন। ডাক্তার সাদেকের চা খাওয়া শেষে শোভা আপা কেতলি নামিয়ে ফেললেন, দোকান বন্ধ করার প্রস্তুতি নিলেন। ডাক্তার সাদেক উঠে কবরস্থানের মাঝে একটি হাঁটার জায়গায় চুপচাপ বসে থাকলেন। ঘণ্টাখানেক পরেই সে আগের জায়গা থেকে সূরা পাঠের আওয়াজ আসতে লাগলো। সাথে সাথে ডাক্তার সাদেক এসআইকে কল দিয়ে কবরস্থানে আসতে বললেন। এসআইও কাছাকাছিই ছিল। দুই পাশ দিয়ে দুই কনস্টেবল ধীরে ধীরে এগিয়ে গিয়ে খপ করে কবরটির পাশে ঝাঁপিয়ে পড়ল। ডাক্তার সাদেক ও এসআই ছুটে গেলেন সেই কবরটির সামনে। দেখতে পেলেন একটি ছায়া মূর্তি, যার উপরের অর্ধেক আছে, নিচের অর্ধেক নেই। ডাক্তার সাদেক পকেট থেকে ছোট্ট একটি টর্চ জ্বালিয়ে সেই ছায়ামূর্তির দিকে ধরলেন। তিনি দেখলেন কবরের পাশের মাটিতে অর্ধেক নিমজ্জিত হয়ে আছেন একজন বুড়ো লোক। বুড়ো লোকটিকে ডাক্তার সাদেক চিনেন, তিনি শামীম ভুঁইয়ার দারোয়ান। এসআই সাহেব বললেন, এই বুড়ো, বুড়ো বয়সে লাশ চুরি করছিস, নির্লজ্জ, ইতর। বুড়ো লোকটি ডাক্তার সাদেকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ডাক্তার সাদেক কথা বলা শুরু করলেন। লাশ না এসআই সাহেব, উনি চুরি করতে চাচ্ছে লাখ টাকার কোকেন। এই কথা শুনে এসআই এবং কনস্টেবলের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনজন একসঙ্গে বলে উঠলেন, কোকেন? ডাক্তার সাদেক কথা চালিয়ে গেলেন। শামীম ভুঁইয়া ছিলেন একজন মাদকাসক্ত মানুষ। মাদক কারবারির সাথেও তিনি জড়িত ছিলেন। তার বাসায় একবার 4 পুড়িয়া হিরোইনও পাওয়া যায়। সেই জিডি থানার রেকর্ড থেকে আজই এসআই সাহেব বের করেছেন। ব্যবসা বন্ধের পর তেমন একটা টাকা তার কাছে ছিল না, কিন্তু তিনি ছিলেন নেশার কাছে বন্দী। তাই তিনি জড়িয়ে পড়েন কিছু ড্রাগ চোরাচালানের সাথে। সিলেটের বর্ডারে গত কয়েক বছরে কোকেনের পাচার বেড়েছে প্রচুর। এক গ্রুপ কিছু বিশেষ ধরনের ক্যাপসুলের মধ্যে কোকেন ভরে তা গিলে ফেলে, পরে আবার একটি ঔষধ খেয়ে তা পায়খানার রাস্তা দিয়ে বের করে। এরপর ক্যাপসুল থেকে কোকেন বের করা হয়। এই প্রক্রিয়ায় ধরা খাওয়ার সম্ভাবনা একদম কম। যেহেতু তিনি ইট বালু পাথরের ব্যবসা করেন, তাই তার দিকে সন্দেহ এমনিতেও কম যাবে। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি প্রায়ই ড্রাগের চোরাচালান করতেন। এবারও তিনি কোকেনের চোরাচালানেই গিয়েছিলেন, কিন্তু সেই লাখ টাকার কোকেন পেটে নিয়েই তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর থেকেই সেই মাদক চোরা কারবারির লোকেরা বিভিন্ন হুমকি ধামকি ও টাকা ফেরত চাইতে তার বাসায় যায়। আর এই পুরো ব্যাপারে অবগত ছিলেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত লোক, তার বাসার দারোয়ান। ড্রাগের লোকেরা তাকেও হুমকি দেয় এবং ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়। তাই তিনি দাফনের পর থেকেই একটু একটু করে কবর খুঁড়ছেন আর মাচা দিয়ে ওপরে মাটি দিয়ে ঢেকে যাচ্ছেন। আর 2 দিন সময় পেলে হয়তো পেট থেকে কোকেনও বের করে ফেলতেন। তবে আমার মনে হয় মুরব্বি পুরো কাজটা ড্রাগ মাফিয়াদের ধমকের কারণেই করেছেন। নইলে ভূতের ভয়ে যে মানুষ সূরা ছেড়ে কবর খুঁড়ছে, সে অন্তত টাকার লোভের জন্য চুরি করার কথা না। পুরো কথা শোনার পর সেই বুড়ো দারোয়ান ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ডাক্তার সাদেক এসআই সাহেবকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসেন।
পরের দিন বিকালে কবরস্থানে হাঁটতে গিয়ে ডাক্তার সাদেক দেখলেন রানা জোরে জোরে আয়তুল কুরসি মুখস্থ করছে। ডাক্তার সাদেক চিনি ছাড়া কড়া লিকারের 1 কাপ চা খেয়ে আবার হাঁটতে শুরু করলেন।